রাকেশ ইজ এ বয়, রাজনন্দিনী ইজ এ গার্ল। রাকেশ এদিকে পড়ে আছে, রাজনন্দিনী এদিকে পড়ে আছে। আমি কি করলাম, রাকেশ তুই এদিকে চলে আয়, রাজনন্দিনী এদিকে চলে আয়। দুজনকে এবার জুড়বো। কি দিয়ে জুড়বো, কি দিয়ে জোড়া যায়? আমি হচ্ছি বাট, আমি বাট, এই যে মাঝখানে দাঁড়িয়ে আছি। এবার রাকেশ ইজ এ বয়, রাজনন্দিনী ইজ এ গার্ল, আর মাঝখানে বাট। তাহলে সেন্টেন্সটা কি দাঁড়ালো? রাকেশ ইজ এ বয় বাট রাজনন্দিনী ইজ এ গার্ল। এই যে বাট কথাটা এই পড়ে থাকা দুটো সেন্টেন্সকে কিন্তু জুড়ে দিল। কি সুন্দরভাবে জুড়ে দিল না? এই যে জুড়ে দিল, কে জুড়ে দিল? বাট। এই বাট হচ্ছে কনজাংশন। তাহলে আজকে আমরা কিসের ক্লাস করছি? কনজাংশন। কনজাংশনটা কি? কনজাংশন অর্থ কি? পার্ট অফ স্পিচে কনজাংশন কেন প্রয়োজন? কনজাংশনের ভীষণ গুরুত্ব। সেন্টেন্স যখন বড় হয় বা ছোট সেন্টেন্সেও কনজাংশন তুমি দেখতে পাবে, এবং কনজাংশন কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা করে একটা সেন্টেন্সের দুটো ওয়ার্ডের মধ্যে, একটা সেন্টেন্সের দুটো ফ্রেজের মধ্যে, এমনকি দুটো সেন্টেন্সের মধ্যেও। আমাদের এবার জানতে হবে কনজাংশন, এই যে পার্ট অফ স্পিচের কনজাংশন, এই ওয়ার্ডটার মানে কি? দেখো, কনজাংশনকে যদি আমি ভাঙি কি কি পাচ্ছি? কনজাংশন। কন মানে কি? কন মানে একত্র, আর জাংশন হচ্ছে সংযোগ। জাংশন তোমরা নাম শোনোনি? রেলওয়ে স্টেশনগুলো, বিভিন্ন রেলওয়ে স্টেশন রয়েছে, কিন্তু সবকটা রেলওয়ে স্টেশন কি জাংশন নাকি? জাংশন কিন্তু নয়। স্টেশনের উপর দিয়ে ট্রেন যাচ্ছে, কিন্তু সেগুলো কিন্তু সবকটাকে আমরা স্টেশন বলি, সবকটাকে কিন্তু জাংশন বলি না। জাংশন সেইগুলোকে বলি যে স্টেশনে এই দিক থেকে ট্রেন আসছে, ওই দিক থেকে ট্রেন আসছে, পিছন থেকে ট্রেন আসছে, বিভিন্ন দিকে ট্রেন এসে যেখানে থামছে বা যেখান দিয়ে চলে যাচ্ছে, সেগুলোকে বলা হয় জাংশন। যেমন ব্যান্ডেল জাংশন, ব্যান্ডেলের উপর দিয়ে হাওড়ার ট্রেন যায়, কাটোয়া হাওড়ার ট্রেন যায়, আবার বর্ধমান শিয়ালদার ট্রেন যায়। তার মানে কি? ওটা হচ্ছে জাংশন। ওই জাংশন হচ্ছে কি করছে? সংযোগের কাজ করছে বিভিন্ন লাইনের ট্রেনকে। তো বিষয়টা হচ্ছে কনজাংশন। তাহলে আমরা কি বুঝলাম? কনজাংশন একত্রে সংযোগ করছে যেটা, সেটা হচ্ছে কনজাংশন। এবার আমরা কনজাংশনের বেসিক জিনিসটা বুঝবো এবং বেসিক টু অ্যাডভান্স শিখব। সবার আগে বেসিকটা জানার প্রয়োজন, যেখানে আমাদের কনসেপ্ট ক্লিয়ার হবে কনজাংশনটা কি। এবং যারা কনজাংশনের আর একটু অ্যাডভান্স লেভেলে যেতে চাও, তারা আমার সাথে পরপর ক্লাসগুলো করবে। আজকে তোমরা বেসিক টু অ্যাডভান্স, মানে বেসিক টু অ্যাডভান্সের কিছুটা দেখতে পারবে, পরের ক্লাসগুলোতে অ্যাডভান্সের আরও কিছু দেখতে পারবে। ক্লাসগুলো আমার সাথে করতে হবে, সাথে থাকতে হবে। আমি কনজাংশন কিন্তু একটা ক্লাসে শেষ করব না, কয়েকটা ক্লাস করব, কারণ একদম ডিটেলসে করব, যাতে কনজাংশন আমাদের আর বই থেকে না পড়তে হয়, আমরা তখন প্র্যাকটিস করব। তাহলে আমরা কনজাংশন ওয়ার্ডের আমরা অর্থ বুঝতে পেরেছি। এবার দেখো, তিনটে সেন্টেন্স আমি রেখেছি, কনজাংশন কীরকমভাবে কাজ করে। সেন্টেন্সটা দেখো, রূপা অ্যান্ড সুস্মিতা আর গুড গার্ল। দুটো কিন্তু আলাদা আলাদা সেন্টেন্স করা যায়। কীরকমভাবে করা যায়? রূপা ইজ এ গুড গার্ল, সুস্মিতা ইজ এ গুড গার্ল। আমি এই দুটো সেন্টেন্সকে কিন্তু অ্যান্ড এই কনজাংশন দিয়ে জুড়ে দিলাম। কি করলাম? রূপা অ্যান্ড সুস্মিতা, এবং দুজন যেহেতু, তাই এখানে আর ইজ বসাবো না, আর বসাবো, আর গুড গার্ল। তাহলে অ্যান্ড এখানে কিসের ভূমিকা পালন করলো? কনজাংশন। তাহলে এখানে কিন্তু আমরা দেখতে পারলাম জুড়ে দিল অ্যান্ড। নেক্সট দেখো, রাকেশ ইজ এ বয় বাট রাজনন্দিনী ইজ এ গার্ল, যেটা একটু আগে বললাম। এখানে কিন্তু বাট, এইটা কিন্তু এখানে জুড়ে দিল। তাহলে এখানে কিন্তু বাট, এখানে কিন্তু অর্থে বোঝাচ্ছে। আগেরটা যেমন অ্যান্ড এবং অর্থে বোঝাচ্ছিল, মানে একই টাইপের, বাট কিন্তু এখানে বিপরীত ভাব প্রকাশ করছে। নেক্সট দেখো, লার্ন ইউর লেসন অর লিভ দ্য ক্লাস। দেখো, লার্ন ইউর লেসন ওই ধারে পড়েছিল, লিভ দ্য ক্লাস ওই ধারে পড়েছিল। দুটো আলাদা আলাদা ধারে পড়ে থাকা দুটো সেন্টেন্স, আমি কি করলাম? জুড়ে দিলাম। লার্ন ইউর লেসন অর লিভ দ্য ক্লাস, মানে হয় পড়াশোনা করো, তা নাহলে ক্লাস থেকে বেরিয়ে যাও। এই যে অর কথাটা দিয়ে কিন্তু একটা, মানে এরকমভাবে জিনিসটা কিন্তু বোঝানো হলো। তাহলে আমরা তিনটে সেন্টেন্স দেখতে পেলাম, তিনটে সেন্টেন্স। এটা আমরা একদম বেসিক যেটা বুঝতে পারলাম কি, এই অ্যান্ড, বাট, অর, এই কনজাংশনগুলো
দুটো ওয়ার্ডকে জুড়লো। দেখো প্রথমে দুটো ওয়ার্ডকে পেয়েছে না, দুটো ওয়ার্ডকে জুড়ে দিল, সেটা নাউনও হতে পারে বা দুটো সাবজেক্টকে জুড়লো বলতে পারো। আর কি করলো পরের দেখো দুটো সেন্টেন্সকে জুড়লো, এই যে বাট, এটা কিন্তু দুটো ওয়ার্ডকে জুড়ে নি, পুরো দুটো সেন্টেন্সকে, এটা একটা সেন্টেন্স, এটা একটা সেন্টেন্স, দুটো সেন্টেন্সকে জুড়ে দিল। পরেরটা দেখো দুটো ফ্রেজকে জুড়লো, দেখো এই যে লার্ন ইউর লেসন, এটা কিন্তু একটা ফ্রেজ, এটা কিন্তু কোনো সেন্টেন্স নয়। লিভ দ্য ক্লাস, এটাও কিন্তু একটা ফ্রেজ, কারণ এখানে কিন্তু কোনো ভার্ব নেই, ফাইনাইট ভার্ব নেই, তাই এখানে কিন্তু দুটো ফ্রেজকে কে জুড়লো, অর। তার মানে বুঝতে পারছি কনজাংশন কি করে, দুটো ওয়ার্ড বা নাউনকে জুড়তে পারে, দুটো সেন্টেন্সকে জুড়তে পারে, দুটো ফ্রেজকে জুড়তে পারে। তাহলে কনজাংশন আমরা তাদেরকেই বলবো যেগুলো দুটো নাউন বা দুটো সাবজেক্ট বা দুটো সেন্টেন্স বা দুটো ফ্রেজকে জুড়তে পারে, সেগুলোকেই আমরা বলবো কনজাংশন। বেসিক তো আমরা শিখলাম, এবার আমরা অ্যাডভান্স লেভেলে যাব। কিভাবে? দেখো কনজাংশনকে কিন্তু মূলত দু ভাগে ভাগ করা যায়। কি কি? একটা হচ্ছে কোঅর্ডিনেট কনজাংশন, একটা হচ্ছে সাবঅর্ডিনেট কনজাংশন। কোঅর্ডিনেট, সাবঅর্ডিনেট অর্থ অনুসারে নানা প্রকার কিন্তু হয় এই সাবঅর্ডিনেট কনজাংশনগুলো, কিন্তু কোঅর্ডিনেট কনজাংশনগুলোকে আমরা চারটে শ্রেণীতে ভাগ করতে পারি। চারটে শ্রেণীতে, সেই চারটে শ্রেণী নিয়ে মানে চারটে ভাগ নিয়ে আমরা আজকে আলোচনা করব, এবং নেক্সট ক্লাসগুলোতে আমরা সাবঅর্ডিনেট কনজাংশনের বিষয়টা সম্বন্ধে একদম বিস্তারিত ভালো মতো জানবো, এবং পরপর ক্লাসগুলো চলবে, যার মধ্যে দিয়ে কিন্তু আমরা সেন্টেন্স খুব ভালো মতো গঠন করতে পারবো এবং নিজেদেরকে আপডেট করতে পারবো। দেখো কোঅর্ডিনেট কনজাংশনকে যে চারটে ভাগে ভাগ করা যায় সেগুলো কি কি? কমিউলেটিভ, যেটা সংযোজিত করছে, অ্যাডভার্সেটিভ, যেখানে বিপরীত ভাব প্রকাশ করছে, অল্টারনেটিভ, যেখানে বিকল্প বোঝাচ্ছে, আর একটা হচ্ছে ইলেটিভ, যেটা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ইউজ হয়। চলো আমাদের সংজ্ঞা এবং এই সমস্ত এরমভাবে আমাদের পড়ে কোনো লাভ নেই, আমরা এক একটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। আজকে আমরা প্রথম যেটা দেখব সেটা হচ্ছে কমিউলেটিভ কনজাংশন কোনগুলো, যেগুলো সংযোজনের কাজ করছে, সংযোজিত করছে। এই কনজাংশনগুলো একটি সেন্টেন্সকে আরেকটি সেন্টেন্সের সাথে সংযোজনের কাজ করে, মানে জুড়ে দেওয়ার কাজ করে। দেখো কিভাবে, আমরা এক্সাম্পল দেখি। দে বোথ লাভ অ্যান্ড রেসপেক্ট দিস গ্রেট ম্যান। তাহলে এই গ্রেট ম্যানটাকে মানে মহান ব্যক্তিকে সে মানে দে মানে কি তারা দুটো জিনিস করছে। কি কি করছে? তারা তাকে ভালোবাসছে, রেসপেক্ট সম্মানও জানাচ্ছে, তার মানে দুটো জিনিস করছে। তাহলে এখানে বোথ, এই যে বোথ ওয়ার্ডটা এবং অ্যান্ড, তাহলে বোথ এবং অ্যান্ড এটাকে আমরা বললো কমিউলেটিভ কনজাংশন। এটা কিন্তু এই সেন্টেন্সে দেখো সংযোজনের কাজ করলো, মানে একই টাইপের যে সেন্টেন্স সেই দুটো কিন্তু জুড়ে দিল। মানে সেন্টেন্সটা কিন্তু এরকম হতে পারতো, দে লাভ দিস গ্রেট ম্যান, দে রেসপেক্ট দিস গ্রেট ম্যান। এখানে এই বোথ আর এন্ড এই দুটোকে কিন্তু জুড়ে দিল, সেন্টেন্সে কিন্তু এত বড় হলো না, জুড়ে দিল এবং সংযোজনের কাজ করলো। এই দুটো হচ্ছে এখানে কমিউলেটিভ কনজাংশন। নেক্সট দেখো, দ্য টিচার অ্যাজ ওয়েল অ্যাজ হিজ স্টুডেন্টস ওয়াজ ইনভাইটেড। দুটো আলাদা আলাদা সেন্টেন্স হতে পারতো। দ্য টিচার ওয়াজ ইনভাইটেড মানে টিচার ইনভাইট পেয়েছে, দ্য স্টুডেন্টস ওয়ার ইনভাইটেড এরকম হতে পারতো। দুটোকে কি জুড়ে দেওয়া হলো, দুটো সেন্টেন্সকে জুড়ে দেওয়া হলো, মানে একই টাইপের করে দেওয়া হলো। দেখো, দ্য টিচার অ্যাজ ওয়েল অ্যাজ স্টুডেন্টস ওয়াজ ইনভাইটেড। তাহলে এই যে অ্যাজ ওয়েল অ্যাজ এই কনজাংশনটা আমাদেরকে জুড়ে দেওয়ার কাজ করলো, এখানে সংযোজিত করলো, তাই এটা কমিউলেটিভ কনজাংশন। এবার একটা জিনিস, এটা একটা এক্সট্রা ইনফরমেশন, ওয়াজ কেন বসলো, এটার কি রুলস? এখানে তো দুটো সাবজেক্ট, দ্য টিচার, স্টুডেন্টস, তাই না? আমি আমার কোন ক্লাসে বলেছি এগুলো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, ওই ক্লাসগুলো ভালো করে দেখতে হবে, ওখানে একদম বলে দিচ্ছি কোন সাবজেক্টের কোথায় কি বসে, অ্যাজ ওয়েল অ্যাজ থাকলে কি তার রুলস, তাও আমি বলে দিচ্ছি। অ্যাজ ওয়েল অ্যাজ এর রুলস কি? অ্যাজ ওয়েল অ্যাজ এর পরে একটা সাবজেক্ট থাকে, আগে একটা সাবজেক্ট থাকে, আগে যে সাবজেক্টটা থাকে তার অনুযায়ী কিন্তু ভার্বটা বসে। আগে যে সাবজেক্ট রয়েছে সে হচ্ছে দ্য টিচার সিঙ্গুলার, তাই ওয়াজ বসলো। এখানে কিন্তু স্টুডেন্টস প্লুরাল বলে কিন্তু ওয়াজ বসেনি, প্লুরালের সাথে তো ওয়ার বসে, কিন্তু এখানে অ্যাজ ওয়েল অ্যাজ এর রুলস হচ্ছে অ্যাজ ওয়েল অ্যাজ এর আগে যে থাকে সে যদি সিঙ্গুলার হয়, সিঙ্গুলার ভার্ব, তাই ওয়াজ বসলো। এগুলোর বিস্তারিত কিন্তু আমি সেই ক্লাসগুলো করেছি, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ক্লাসগুলো করতে হবে। নেক্সট দেখো, মেন লাইক নট অনলি ওয়েলথ বাট অলসো সোশ্যাল পজিশন। তাহলে নট অনলি
বাট অলসো, এটা হয়ে গেল কি কমিউলেটিভ কনজাংশন। মানে মানুষরা শুধুমাত্র কি চায় না, শুধু অর্থই চায় না, সোশ্যাল পজিশনও চায়, মানে সামাজিক কিছু তাদের সামাজিক প্রতিষ্ঠা হওয়া, মানে সামাজিকভাবে নিজেকে প্রতিষ্ঠা করতেও কিন্তু সে চায়। সোশ্যাল পজিশন মানে সামাজিকভাবে সবাই তাকে চিনবে, মানে শুধু অর্থই প্রয়োজন নেই। তো এখানে দুটো জিনিস বোঝাচ্ছে না, শুধুমাত্র এটাই নয় ওটাও। যখন এরকম সেন্স বসবে মানে বোঝাবে, তখন আমরা নট অনলি বাট অলসো ইউজ করতে পারি। এটা হয়ে গেল কি জুড়ে দেওয়ার কাজ, সংযোজন করছে, তাই সংযোজিত কনজাংশন মানে কমিউলেটিভ কনজাংশন। তাহলে এরকম আরও কনজাংশন আছে, যেমন নো লেস দেন, এরকম আরও কিছু কনজাংশন আছে যেগুলো সংযোজনের কাজ করে। তাহলে আমরা প্রথমটা বুঝতে পারলাম কমিউলেটিভ কনজাংশনটা কি। নেক্সট আমরা এবার জানবো অ্যাডভার্সেটিভ কনজাংশন। অ্যাডভার্সেটিভ মানে কি বিপরীত ভাব প্রকাশ করবে, বিপরীত ভাব। আগেরগুলো কিন্তু ভাব একই রকম, টিচারকেও ইনভাইট করা হয়েছে, স্টুডেন্টকেও ইনভাইট করা হয়েছে, সে এটাও চায় ওটাও চায়, একই ভাব। এখানে দেখো বিপরীত ভাব, দেখো সেন্টেন্সগুলো, আই উড হেল্প ইউ অনলি আই অ্যাম টু বিজি। এই যে অনলি, এটা হচ্ছে এখানে কনজাংশন এবং এটা অ্যাডভার্সেটিভ কনজাংশন। বিপরীত ভাব প্রকাশে এটা কিন্তু সহায়তা করলো। কিভাবে করলো দেখো, আই উড হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করতে চাই, আই অ্যাম টু বিজি, আমি ব্যস্ত ছিলাম, আমি তাকে সাহায্য করতাম, আমি তাকে সাহায্য করতে পারিনি। এখানে কিন্তু সেটাই বোঝাচ্ছে, দেখো এই যে অনলি আই অ্যাম টু বিজি, আমি ব্যস্ত ছিলাম তাই কিন্তু সাহায্য করতে পারিনি। তাহলে এই যে অনলি কথাটা কিন্তু এখানে কনজাংশন বিপরীত ভাব প্রকাশ করছে। সেন্টেন্সটা কিন্তু যেরকমটা লাগছে দেখতে সেরকমটা কিন্তু অর্থ নয়। আই উড হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করতাম, অনলি মানে শুধুমাত্র পারিনি। এই অনলি কথাটার মধ্যে এতটা কথা মানে ঢুকে রয়েছে, মানে শুধুমাত্র পারিনি, আই অ্যাম টু বিজি, আমি খুব ব্যস্ত ছিলাম বলে। তাহলে কতটা এখানে কিন্তু এই অনলি কথাটার মধ্যে দিয়ে কত কিছু ভাব কিন্তু বোঝাচ্ছে, বুঝতে পারছো? এটা হচ্ছে অ্যাডভার্সেটিভ, বিপরীত ভাব প্রকাশ করছে। নেক্সট দেখো, ইন্ডিয়া প্লেড ওয়েল ইয়েট দে ফেইল্ড, তাই না? তাহলে এখানেও দেখো দুটো আমরা সেন্টেন্স পাচ্ছি এবং দু ধরনের বিপরীত ভাব প্রকাশ করছে। দেখো ইন্ডিয়া প্লেড ওয়েল, ইন্ডিয়া ভালো খেলেছে, তার মানে কি ইন্ডিয়া জেতার কথা, কিন্তু ইন্ডিয়া হেরে গেছে, তাহলে ভাবটা বিপরীত হয়ে গেল না? তাহলে ইয়েট কথাটার মধ্যে দিয়ে মানে ভালো খেলেছে তবুও হেরে গেল, এরা বিপরীত ভাব প্রকাশ করছে। তাহলে ইয়েট হয়ে গেল এখানে অ্যাডভার্সেটিভ কনজাংশন। নেক্সট সেন্টেন্স দেখব, দ্য ম্যাটার ওয়াজ পেইনফুল। ম্যাটারটা ছিল কিন্তু পেইনফুল, মানে ঠিকঠাক নয়, বিষয়টা কিন্তু ঠিকঠাক নয়। তাহলে বিষয়টা যেহেতু ঠিকঠাক নয় তাই কমপ্লেন করা উচিত। এখানে দেখাচ্ছে হি ডিড নট কমপ্লেন, সে কমপ্লেন করেনি। কোনো বিষয় নিয়ে সমস্যা থাকলে তো কমপ্লেন করবে, কিন্তু তার বিপরীত ভাব কিন্তু প্রকাশ করছে এই স্টিল কনজাংশনটার দ্বারা। মানে বিষয়টা ঠিকঠাক ছিল না তবুও কিন্তু কমপ্লেন করা হয়নি, বিপরীত ভাব প্রকাশ করছে অ্যাডভার্সেটিভ কনজাংশন। কনজাংশন কিন্তু জুড়ে দিচ্ছে না, দুটো সেন্টেন্সকে জুড়ে দেওয়ার কাজ করছে, কিন্তু জুড়ে দিচ্ছে তবুও বিপরীত ভাব কিন্তু এখানে প্রকাশ পাচ্ছে। তো আমরা বুঝতে পারলাম কমিউলেটিভ, অ্যাডভার্সেটিভ। নেক্সট অল্টারনেটিভ। অল্টারনেটিভকে বাংলায় কি বলে? বিকল্প সূচক। তার আগে আমি এগুলো বলে দিই। তাহলে অ্যাডভার্সেটিভ কনজাংশনের মধ্যে কোনগুলো পড়ছে? অনলি, ইয়েট, স্টিল, হাউএভার, নেভারথলেস, হোয়ারঅ্যাজ, আরও কিছু আছে কনজাংশন যেগুলো বিপরীত ভাব প্রকাশ করে। চলো অ্যাডভান্স ক্লাসগুলো আমরা করব, সেগুলোতে পরপর এগুলো সব জানতে পারবো। অল্টারনেটিভের মধ্যে কোনগুলো পড়ছে? অল্টারনেটিভের মধ্যে আদারওয়াইজ, নর, আর কি আসছে সেগুলো আমরা সেন্টেন্সের মধ্যে খোঁজার চেষ্টা করি। এইদার মাই ফাদার অর আই মাস্ট গো। এখানে তাহলে কি বুঝতে হচ্ছে? বিকল্প না, মানে বাবা নলে আমি, দুজনের মধ্যে একজন, দুজন কিন্তু নয়। তার মানে এখানে একটা বিকল্প ভাবা হচ্ছে যে হয় এ নয় ও। এইরকম সেন্সের ক্ষেত্রে আমরা সেই কনজাংশনগুলো যেগুলো দিয়ে যুক্ত করব সেগুলোই কিন্তু আমরা অল্টারনেটিভ কনজাংশন বলতে পারি। তাহলে এই যে অর, এইদার মাই ফাদার মানে হয় আমার বাবা, অর আই মাস্ট গো না হলে আমি যাব, মানে আমাকে যেতে হবে, এরকম একটা ব্যাপার। তাহলে অর হচ্ছে অল্টারনেটিভ কনজাংশন। নেক্সট দেখো, হি কুড নেইদার স্ট্যান্ড আপ নর লাই ডাউন। এই যে নর, তাহলে নেইদার নর, আগেরটায় কিন্তু শুধু অর নয়, আগেরটাতে এইদার আছে।
এইদার অর এটা হচ্ছে নেইদার নর, এই এইদার অর এটা হচ্ছে অল্টারনেটিভ কনজাংশন আগেরটাতে, এটাতে হচ্ছে নেইদার নর এটা হচ্ছে অল্টারনেটিভ কনজাংশন। তাহলে এখানে কিন্তু এই বিকল্প ভাবা হচ্ছে দুজনের মধ্যে একজন। তাহলে এইদার অর নেইদার নরের অর্থটা বুঝে নিই। এইদার অর মানে দুজনের মধ্যে একজন, একজন যাবে মানে একজনকে হতেই হবে, আর নেইদার নর মানে দুজনের মধ্যে কেউই না, এটা কিন্তু সেন্স। তাহলে হি কুড নেইদার স্ট্যান্ড আপ মানে সে স্ট্যান্ড আপ হতে পারছে না, দাঁড়াতে পারছে না, নর লাই ডাউন শুতেও পারছে না, বসতেও পারছে না, এরকম একটা সেন্স বোঝাচ্ছে। তার মানে সে কোনোটাই কিন্তু করতে পারছে না। তাহলে অল্টারনেটিভ একটা ভাব কিন্তু এখানে আমরা পাচ্ছি। তাই নেইদার নর এইদার অর এগুলো কিন্তু এগুলো কি অল্টারনেটিভ কনজাংশন। নেক্সট দেখো রান এলস ইউ উইল বি লেট, দৌড়াও না হলে কিন্তু দেরি হয়ে যাবে। তাহলে যে না হলে কিন্তু এলস এই কনজাংশনের মধ্যে দিয়ে বোঝাচ্ছে, অল্টারনেটিভ হয়ে গেল। রান এলস ইউ উইল বি লেট, এলস মানে কি না হলে, দৌড়াও না হলে ইউ উইল বি লেট তুমি কিন্তু লেট করে ফেলবে। এবার দেখবো লাস্ট, লাস্ট বলতে কোন সেকশনের লাস্ট? কোঅর্ডিনেট কনজাংশনের লাস্ট, যেটাকে সিদ্ধান্তবাচক বলা হয়। এবং তারপরে আমরা সাবঅর্ডিনেটটা একদম বিস্তারিত ভালো মতো বুঝবো এবং সাবঅর্ডিনেটের পরপর অংশগুলো সব করতে থাকবো একদম ডিটেলসে খুঁটিয়ে বিস্তারিতভাবে, কোনো ওপর বিষয় কিন্তু নয়। ইলেটিভ কনজাংশন মানে সিদ্ধান্তবাচক, মানে যেগুলো সিদ্ধান্ত, যেগুলো আমরা ইংলিশে পড়েছি না, কজ এফেক্ট, মানে এটা হয়েছে তার ফলে এটা হলো। দেখো দ্য এয়ার ইজ কুল নাও ফর ইট ইজ রেইনিং, ইট ইজ রেইনিং, এই ফর হচ্ছে কিন্তু এখানে কনজাংশন। আমরা জানি ফর কিন্তু কি হয় প্রেপোজিশন, কিন্তু এখানে কনজাংশনের মতো কাজ করছে। কিছু কিছু প্রেপোজিশন আছে সেন্টেন্সে কনজাংশনের মতোও কাজ করে, সেগুলো আমাদেরকে প্র্যাকটিস করতেই বুঝতে হবে। এমন কোনো ব্যাপার নেই যে আমরা এটা জানি তো এটাই এটা হয়, এরকমটা না। ইংলিশ কিন্তু সেন্সের ওপর কাজ করে। তুমি যত ইংলিশে সেন্টেন্স পড়বে, যত লিখবে, যত বলবে, তত তুমি ইংলিশ সম্বন্ধে বুঝতে পারবে। তুমি শুধু কিছু রুলস বাড়িতে মুখস্থ করে বসে থাকলে এবং তার বাইরে কিছু দেখলে তুমি কমপ্লেন করছো, এটা ঠিক জিনিস নয়। তোমাকে নিউজ পেপার পড়তে হবে, লিখতে হবে, বলতে হবে, বেশি সংখ্যক জিনিস ইংলিশে তোমার সামনে আসতে হবে, তোমার কাছে জিনিসগুলো একদম বিস্তারিত জলের মতো হয়ে যাবে। তাই কিন্তু কিছু কিছু প্রেপোজিশন আছে যেগুলো কনজাংশনের মতো কাজ করে। তাহলে সেন্টেন্সটার মানে কি দাঁড়াচ্ছে? দ্য এয়ার ইজ কুল নাও, বাতাস ঠান্ডা। কিসের জন্য ঠান্ডা হয়েছে বাতাস? ইট ইজ রেইনিং, বৃষ্টি হয়েছে। তাহলে ফর ইট ইজ রেইনিং, তাহলে বৃষ্টির জন্য বাতাস ঠান্ডা। তাহলে বৃষ্টির এই জন্য সেন্স কার জন্য আসে? ফরের জন্য। তাহলে ফর কিন্তু এখানে প্রেপোজিশন নয়, কনজাংশন। ফর কিন্তু এখানে দুটো সেন্টেন্সকে কিন্তু জুড়ে দিচ্ছে। তাহলে বৃষ্টির জন্য ওয়েদারটা ঠান্ডা, বাতাস ঠান্ডা। নেক্সট দেখো, এটা হয়ে গেল। নেক্সট দেখো মানব ইজ এ ব্রেভ ম্যান সো হি ডাজ নট ফিল অ্যাফ্রেড। এই যে সো, এটা হচ্ছে কনজাংশন। এখানে একটার জন্য আর একটা সিদ্ধান্ত আসছে, মানে সে কিন্তু মানে ভয় ফিল করছে না। তার কারণ কি? সে তো সাহসী। তাহলে সে সাহসী, তার ফলে কি হচ্ছে? মানে তার সাহসী থাকার জন্য তার ফলাফল কি হচ্ছে? তাই এখানে সো হচ্ছে সুতরাং, ও যেহেতু সাহসী তাই সুতরাং হি ডাজ নট ফিল অ্যাফ্রেড, তাই সে ভয় পাচ্ছে না। নেক্সট দেখো দ্য ম্যান ইজ ডিসঅনেস্ট দেয়ারফর সৈকত উইল নট ডিল উইথ হিম। তাহলে মানুষটি কি ডিসঅনেস্ট, মানে অনেস্ট নয়, সৎ নয়। দেয়ারফর এটাও কিন্তু তাই সেন্স আসছে, মানে সুতরাং বা তাই। সুতরাং বলা যায় সৈকত উইল নট ডিল উইথ হিম, সৈকত তার সাথে ডিল করতে চায় না, মানে ডিল করবে না। তাহলে এখানেও কিন্তু এটার জন্য একটা ফলাফল, মানে এটা হচ্ছে মেন জিনিস যার ফলে পরের অংশটা তৈরি হচ্ছে। প্রথম অংশটা হচ্ছে মেন, যার ফলে পরেরটা তৈরি হচ্ছে। প্রথম বা দ্বিতীয় যে কোনো একটা হতে পারে। মেন হচ্ছে আমার কজ এফেক্ট, মানে একটা সিদ্ধান্ত আসছে, মানে একটা সেন্টেন্স থেকে আর একটা সেন্টেন্সে সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে। সেক্ষেত্রে সেই কনজাংশনগুলো হবে ইলেটিভের আন্ডারে। তাহলে এইরকম কিছু কনজাংশন আমরা পাই যেগুলো এরকম 4 রকম ভাব প্রকাশ করে। কি কি? একটা হচ্ছে সংযোজিত করছে, একটা বিপরীত ভাব প্রকাশ করছে, বিকল্প সূচক ভাব প্রকাশ করছে, আর এটা সিদ্ধান্ত নিতে সাহায্য করছে, মানে একটা থেকে আরেকটা সিদ্ধান্তে যাওয়া যাচ্ছে। তাহলে এগুলো হচ্ছে সব কি কোঅর্ডিনেট কনজাংশনের ভাগ। এবার আমরা যেটা জানবো সেটা হচ্ছে কি সাবঅর্ডিনেট কনজাংশন।
সবার আগে সাবঅর্ডিনেট এই কথাটার মধ্যে তোমাদের মধ্যে কি ভাবনা আসছে? সেই যে ক্লজ পড়েছিলে, ক্লজ নিচু ক্লাসে পড়েছিলেন না, ক্লজ। ক্লজটা কি? ক্লজ দুই প্রকার, প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে এই যে সাবঅর্ডিনেট ক্লজ থেকে কিন্তু সাবঅর্ডিনেট কনজাংশনের জন্ম হয়েছে। সাবঅর্ডিনেট ক্লজটা কি আমি একটু তাড়াতাড়ি করে বলে দিই। প্রিন্সিপাল ক্লজ মানে এমন হতে পারে একটা বড় সেন্টেন্স, তার মধ্যে দুটো অংশ রয়েছে, দুটো অংশ। প্রথম অংশটা একদম স্বাধীন, সে কারোর ওপর কিন্তু ডিপেন্ডেন্ট নয়। পরের অংশটা পরাধীন, সে কিন্তু প্রথম অংশটার উপর ডিপেন্ড করে রয়েছে। বা এমন হতে পারে যে প্রিন্সিপাল যে মানে স্বাধীন, সে পরে রয়েছে, পরাধীন সেন্টেন্সটা শুরুতে রয়েছে, এমন হতেই পারে। কিন্তু এমন হবে যে একটা স্বাধীন একটা পরাধীন, মানে যে স্বাধীন তাকে কারোর প্রয়োজন নেই, সেটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। এবং যে পরাধীন তার কিন্তু ওই স্বাধীন বাক্যটাকে প্রয়োজন, না হলে কিন্তু তার সেন্স আমরা পাবো না। তো প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ, এটা কিন্তু তোমরা বুঝতে পারলে। তো প্রিন্সিপাল ক্লজ এখানে কোনো প্রয়োজন নেই, আমাদের বুঝতে হবে সাবঅর্ডিনেট ক্লজটা কি এবং সাবঅর্ডিনেট কনজাংশনটা কি। এই সাবঅর্ডিনেট কনজাংশনগুলো কিন্তু অর্থভেদে বিভিন্ন প্রকারের হতে পারে। এখন আমাকে সেগুলো জানতে হবে। দেখো, অর্থভেদে বিভিন্ন প্রকারের যেহেতু হতে পারে, তাই এটাকে কিন্তু আমরা সেই বলতে পারবো না এই 10 প্রকারের আছে, 12 প্রকারের আছে, এরকমটা না। এগুলো হচ্ছে পরপর চলতে থাকবে, আমরা প্র্যাকটিস করতে থাকবো। তবে আগামী 3টে বা 2টো ক্লাসের মধ্যে কিন্তু আমরা কনজাংশনের যতটুকু প্রয়োজন ততটুকু আমরা করে ফেলবো। দেখো, সময় বিশেষে এই সাবঅর্ডিনেট কনজাংশন, সময় বিশেষে কোন কোন সাবঅর্ডিনেট কনজাংশনগুলো আসে সেগুলো আমাদেরকে জানতে হবে। দেখো, সময় বিশেষে মানে সময়ের ক্ষেত্রে কোন কনজাংশনগুলো ব্যবহার করি? টিল, আনটিল, বিফোর, অ্যাজ, আফটার, হোয়েন, সিন্স, অ্যাজ সুন অ্যাজ, অ্যাজ লং অ্যাজ। এই প্রত্যেকটাই আমরা ব্যবহার করবো, প্রত্যেকটা দিয়ে আমরা একটা করে সেন্টেন্স বানাবো। ওই একটা সেন্টেন্স বুঝে গেলে এরকম হাজারো সেন্টেন্স তোমরা বানাতে পারবে। দেখো, সময়ের ক্ষেত্রে আমরা কোন কোন কনজাংশন ব্যবহার করি। সেন্টেন্সটা পড়ি। ওয়েট টিল দ্য ট্রেন অ্যারাইভস। অপেক্ষা করো যতক্ষণ না ট্রেন আসছে। এখানে আমরা কি বুঝতে পারলাম? এই ওয়েট, এটা কিন্তু একটা স্বাধীন অর্থ প্রকাশ করছে ওয়েট কথাটার মধ্যে দিয়ে। ওয়েট কিন্তু একটা ওয়ার্ড, একটা সেন্টেন্স নয়, কিন্তু একটা ওয়ার্ড এখানে কিন্তু সেন্টেন্সের মতো অর্থ প্রকাশ করছে। কিন্তু তার পরের যে অংশটা তোমরা দেখতে পাচ্ছ, এই যে যতক্ষণ না ট্রেনটি আসছে, এটা কিন্তু পরাধীন। মানে ট্রেনটি আসছে, মানে ট্রেনটি আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। তাহলে এই যে টিল, এটা কিন্তু একটা সময়কে নির্দেশ করছে, যতক্ষণ না ট্রেন আসছে। এই যে যতক্ষণ, এটা কিন্তু সময় বিশেষ। তাহলে সময়ের ক্ষেত্রে আমরা কিন্তু এই টিল এই কনজাংশনকে ইউজ করতে পারি। তার মানে এক কথা আমরা কি বুঝতে পারছি? এই সাবঅর্ডিনেট কনজাংশনগুলো প্রিন্সিপাল ক্লজের সাথে সাবঅর্ডিনেট ক্লজকে যুক্ত করে দেয়। এক কথায় প্রিন্সিপাল ক্লজের সাথে সাবঅর্ডিনেট ক্লজকে যে কনজাংশনগুলো যুক্ত করে সেগুলোকে আমরা বলবো সাবঅর্ডিনেট কনজাংশন। তাই টিল কিন্তু এখানে সময়কে দেখাচ্ছে এবং টিল হচ্ছে সময় বিশেষে সাবঅর্ডিনেট কনজাংশন। নেক্সট আরেকটা দেখি। আই শ্যাল রিড দিস বুক আনটিল মাই ফাদার কামস ব্যাক BACK। তাহলে আমি বইটা পড়তে থাকবো ততক্ষণ, যতক্ষণ না বাবা ফিরছে। তাহলে যতক্ষণ না বাবা ফিরছে, যতক্ষণ না মানে যতক্ষণ না, এই যে যতক্ষণ না সেন্সটার জন্য আমি আনটিল ইউজ করলাম। এবং যতক্ষণ, এরপর থেকে যে সেন্টেন্সটা রয়েছে না, এটা কিন্তু সাবঅর্ডিনেট ক্লজ, এটা কিন্তু পরাধীন। প্রথম বাক্যটা কিন্তু স্বাধীন, ভালো করে দেখো। আই শ্যাল রিড দিস বুক, আমি বইটা পড়ব, একদম স্বাধীন জিনিস পেলে। মাই ফাদার কামস ব্যাক, আমার বাবা ফিরে আসবে, মানে যতক্ষণ না আমার বাবা ফিরে আসছে। তাহলে যতক্ষণ না আমার বাবা ফিরে আসছে, এটা কিন্তু পরাধীন। তো এই সেন্টেন্সটাকে এই সেন্টেন্সের সাথে যুক্ত করলো আনটিল এই কনজাংশনটা। এবার স্যার টিল আনটিল তো বুঝলাম, তাহলে কোথায় আমরা টিল বসাবো, কোথায় আনটিল বসাবো, এটা তো আমাদের বলে দিন ভালো করে। দেখো, টিল আনটিলের মধ্যে টিলের ব্যবহারটাই খুব বেশি হয়, আনটিলেরও ব্যবহার হয়। তাহলে কিছু কিছু জায়গা আছে যেখানে আনটিল ব্যবহার করতে হবে, তো সেটা আমি একটু পরে বলছি, তোমাদের বাদবাকিগুলো বলে দিই, তারপর টিল আর আনটিলটা ভালো করে বলছি, কোথায় তুমি টিল বসাবে কোথায় আনটিল বসাবে। আগে নেক্সট উদাহরণগুলো দেখে নাও, শেষ পর্যন্ত কিন্তু ক্লাসটা দেখতে হবে। এই জন্য আই লিভ ইন দিস ভিলেজ বিফোর ইউ ওয়ার বর্ন, মানে আমি এখানে বাস করতাম তোমার জন্মের আগে থেকে। মানে আই লিভ ইন দিস মানে আমি এখানে বাস করি, করতাম না, সরি করি, লিভ আছে প্রেজেন্ট টেন্স। তাহলে আই লিভ ইন দিস ভিলেজ, আমি এই গ্রামে বাস করি। বিফোর মানে আগে, ইউ ওয়ার বর্ন তোমার জন্মের আগে থেকে।
তাহলে বিফোর এখানে কিন্তু এটা একটা কিসের কাজ করলো, কনজাংশনের কাজ করলো। এখানে কিন্তু প্রেপোজিশন নয়, কনজাংশনের মতো কাজ করলো এবং এটা কিন্তু সময়কে নির্দেশ করছে। মানে তোমার মানে আমার জন্মের তোমার জন্মের আগে থেকে, মানে তোমার জন্মের আগের সময় থেকে আমি এখানে বাস করি, সেই সময়কেই কিন্তু নির্দেশ করছে। তাহলে এগুলো হচ্ছে সময়সূচক কনজাংশন। তারপর দেখো রজত ট্রিমবেলড অ্যাজ হি স্পোক, অ্যাজ এটা হচ্ছে কনজাংশন। তাহলে রজত ট্রিমবেলড, রজত কাঁপছিল, কাঁপছিল, কাঁপা বোঝো তো, কাঁপছিল। হি স্পোক সে বলছিল, তার মানে কি সে কাঁপছিল, সে বলছিল, মানেটা কি দাঁড়াচ্ছে, সে কাঁপছিল যে সময় সে বলছিল। তাহলে অ্যাজ এই ছোট্ট কনজাংশনটা কিন্তু অনেক অর্থ প্রকাশ করলো। মানে সে কাঁপছিল যখন, যে সময় সে বলছিল, তাহলে যেই সময়, এই কথাটা কিন্তু অ্যাজ কনজাংশনের মধ্যে দিয়ে বোঝানো গেলো এবং সময় টাইমকে নির্দেশ করছে। তাহলে অ্যাজ হয়ে গেল এখানে কনজাংশন। নেক্সট দেখো রূপা, এইগুলো হয়ে গেছে। রূপা, রূপা রিটার্ন হোম আফটার দ্য থিফ হ্যাড এসকেপড। তাহলে থিফ চলে যাওয়ার পর, চোর চলে যাওয়ার পর রূপা কিন্তু ফিরে এসেছে বাড়িতে। তাহলে চোর চলে যাওয়ার পর কিন্তু ফিরে এসেছে, তাহলে এখানে কিন্তু আফটার, তাহলে আফটার এটা হয়ে গেল কি কনজাংশন, তাই তো। এটাও কিন্তু একটা সময়কেই বোঝাচ্ছে, মানে চোর চলে যাওয়ার পরের সময় কিন্তু রূপা ফিরে এসেছে, সেই সময়কেই কিন্তু নির্দেশ করছে। নেক্সট দেখি আই লেফট ফর কলকাতা হোয়েন হি অ্যারাইভড হেয়ার। এখানে হোয়েন কিন্তু কনজাংশন, সময়কে নির্দেশ করছে। মানে আই লেফট ফর কলকাতা, আমি কলকাতার জন্য রওনা দিয়েছিলাম। হোয়েন যখন, হি অ্যারাইভড হেয়ার যখন সে এখানে অ্যারাইভ করেছিল, পৌঁছেছিল। তাহলে এই যখন মানে যে সময়ে সে অ্যারাইভ করেছিল সেই সময়কে নির্দেশ করছে। তাহলে এখানে সময়ের ক্ষেত্রে এই কনজাংশন আমরা ইউজ করছি। নেক্সট দেখো হোয়াট হ্যাভ ইউ বিন ডুইং সিন্স আই লাস্ট স ইউ। আমি যখন লাস্ট তোমাকে দেখেছিলাম তখন থেকে তুমি কি করছো, তখন থেকে তুমি কি কাজ করছো, তারপর থেকে কি কাজ করছো। তাহলে এখানে সিন্স কিন্তু এখানে একটা কনজাংশন, কি কনজাংশন, একটা সময়কে নির্দেশ করছে, সাবঅর্ডিনেট কনজাংশন। মানে যে সময় থেকে, কোনো একটা পয়েন্ট অফ টাইম থেকে এখানে কিন্তু নির্দিষ্ট করা হচ্ছে। নেক্সট দেখো স্টে অ্যাজ লং অ্যাজ ইউ লাইক। এই যে অ্যাজ লং অ্যাজ এটা কিন্তু হয়ে গেল কনজাংশন, সময়কে নির্দেশ করছে। মানে থাকো যতক্ষণ ইচ্ছা, এই যে স্টে থাকো, অ্যাজ লং অ্যাজ ইউ লাইক যতক্ষণ তুমি পছন্দ করো, যতক্ষণ তোমার ইচ্ছা হয়। তাহলে যতক্ষণ মানে যত সময় পর্যন্ত, সময়কে নির্দেশ করছে। রাকেশ স্টার্টেড অ্যাজ সুন অ্যাজ আই রিচড দেয়ার, অ্যাজ সুন অ্যাজ মানে রাকেশ শুরু করেছিল যে মুহূর্তে আমি পৌঁছেছিলাম, রিচ দেয়ার আমি সেখানে পৌঁছেছিলাম। তাহলে এই যে মুহূর্তে মানে যে সময়ে, সেই সময়কে কিন্তু নির্দেশ করছে। সেক্ষেত্রে আমরা অ্যাজ সুন অ্যাজ মানে যে মুহূর্তে আমি পৌঁছালাম সেই মুহূর্তে সে আর কি শুরু করেছিল, এইরকম একটা সেন্স। তাহলে আমরা বুঝতে পারলাম সময়ে কোনগুলো বসে। এবার আমরা ভালো মতো জেনে নেব টিল আর আনটিল, যেটার আমরা ইউজ সেন্টেন্সে খুব দেখতে পাই। কোথায় এটার বসার একদম সুনির্দিষ্ট জায়গাটা আমরা এবার একটু দেখে নেব। এবার আমরা দুটো সেন্টেন্স দেখব, দুখানা সেন্টেন্সের মধ্যে দিয়ে আমরা বুঝে নেব টিল আর আনটিল কোথায় বসে। সেন্টেন্স দুটো আগে পড়ে নি। দেখো ডু নট গো টিল আই কাম ব্যাক, যেও না যতক্ষণ না আমি ফিরে আসছি, তাই তো। তাহলে এখানে টিল ইউজ করা হচ্ছে, টিল হচ্ছে কিন্তু কনজাংশন, তাই তো, টিল কনজাংশন। নেক্সট দেখো আনটিল হিজ অ্যাকসেশন হি হ্যাড নট বিন সো পপুলার, মানে সে পদে না বসা পর্যন্ত পপুলার কিন্তু হয়নি, মানে এতটা পপুলার কিন্তু সে হয়নি যতক্ষণ না সে পদে বসেছে। এই যে যতক্ষণ না ইউজ হচ্ছে তাই এখানে কিন্তু আনটিল বসছে। তাহলে আমরা এখানে দেখলাম টিল, এখানে আনটিল, দুটো সেন্টেন্সের কিন্তু আলাদা আলাদা অর্থ আমি বলে দিলাম। এবার বুঝতে হবে, দেখো টিল আনটিলের মধ্যে কিন্তু টিলকে কিন্তু বেশি ব্যবহার হতে আমরা দেখি সেন্টেন্সের মাঝখানে, কিন্তু আনটিলটা এরকমটা না যে শুরুতে রয়েছে বলে তাই, কিন্তু সেন্সটাও এরকম হতে হবে। দেখো ফ্রেজ বোঝো, তোমাদের যেটা বললাম ফ্রেজ ক্লজ, যখন একটা সেন্টেন্স মানে সেন্টেন্সটা একটা ফ্রেজ বা ক্লজের মধ্যে দিয়ে শুরু হবে, মানে সেন্টেন্সের শুরুতে একটা ফ্রেজ চলে আসবে, তারপরে সাবজেক্ট, তারপর ভার্ব, সেক্ষেত্রে কিন্তু আমরা সেই ফ্রেজটার আগে আমরা আনটিল বসাবো, টিল কিন্তু নয়। কিন্তু যখন নর্মাল একটা সেন্টেন্স চলছে সেখানে কিন্তু আমরা টিল বসাবো। দেখুন একটা নর্মাল সেন্টেন্স, ডু নট গো
টিল আই কেম ব্যাক, এখানে কিন্তু এটা কিন্তু কোনো ফ্রেজ নয়, এটা কিন্তু ডু নট গো আলাদা আলাদা ওয়ার্ড ভার্ব এরকম কিন্তু এখানে সেন্স হচ্ছে, তাই টিল কিন্তু এখানে বসলো। কিন্তু এখানে দেখো এই যে হিজ অ্যাসেশন, এটা কিন্তু একটা ফ্রেজ, এটা একটা ফ্রেজ, মানে পদে আসীন না হওয়া পর্যন্ত, মানে যতক্ষণ না সে পদ পাচ্ছে। তাহলে এই যে হিজ অ্যাসেশন এটা হচ্ছে একটা ফ্রেজ। তারপরে দেখো সাবজেক্ট আসছে, এই যে সাবজেক্ট আসলো, ভার্ব আসলো, বাদ বাকি সব অবজেক্ট আসলো। তাহলে যখন একটা ফ্রেজ দিয়ে সেন্টেন্স শুরু হবে তখন তার আগে আমরা আনটিল বসাবো। ক্লিয়ার? কিন্তু যখন দেখবো একটা সেন্টেন্সে এরকম কোনো ব্যাপার নেই, কোনো ফ্রেজ দিয়ে শুরু হচ্ছে না, তখন কিন্তু সেন্টেন্সের মাঝামাঝি বা যে কোনো জায়গায় আমরা এই যতক্ষণ সেন্স যদি ইউজ হয় আমরা টিল বসাবো। তাহলে টিল আনটিল সম্বন্ধে আশা করি বোঝাতে পেরেছি। ক্লাসটা ভালো লাগলে শেয়ার করবে বন্ধুদের মধ্যে যারা ইংলিশ শিখতে চায়, এবং আরও কটা ক্লাস আসবে এই কনজাংশনের ওপর। আমরা একদম পার্ট অফ স্পিচের একদম শেষ প্রান্তে চলে এসেছি বলা যায়। কনজাংশনের পর আমাদেরকে জানতে হবে কি ইন্টারজেকশন, সেই ক্লাসও আসবে। আমরা কনজাংশনের আজকে প্রথম ক্লাস করলাম, এবং পরের ক্লাসগুলোতে আমরা সাবঅর্ডিনেট কনজাংশনের, এটা তো আমরা সময়কে নির্দেশ করলাম, এরকম আরও কিছু আছে, সেই জিনিসগুলোর ক্ষেত্রে কোন কনজাংশনগুলো আসে সেগুলো নিয়ে আমি আলোচনা করব। পরের ক্লাসগুলো কিন্তু দেখতে হবে। সবাই ভালো থেকো এবং নোট করো খাতায়, যেটুকু পারো অল্প একটু নোট করো, কিন্তু নোট করার জন্য কিন্তু না বুঝে নোট করো না, আগে একটু বুঝে নাও ভালো মতো, তারপর তুমি তোমার মতো যেটুকু প্রয়োজন হয় নোট করে নাও। এবং ডেসক্রিপশন বক্সের লিঙ্ক আছে, সেখান থেকে তোমরা যারা পুরনো ভিডিওগুলো দেখোনি, পুরোটা দেখোনি, দেখে নাও, শিখে নাও, দেখবে তোমাদের উপকার হবে, অপকার হবে না, এটুকু আমি বলতে পারি। সবাই ভালো থেকো, বেস্ট অফ লাক।